হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আগামী মাসেই তোমাদের ক্লাস 10-এর পরীক্ষা। তোমরা যারা দশম শ্রেণীতে আছো তাদের পরীক্ষা, এবং সেই সূত্র ধরেই আমরা নিয়ে চলে এসেছি বাংলার সাজেশান, কমপ্লিট প্রশ্ন উত্তর নমুনা। এবং এটা সেট 3, যদি বাকি দুটো সেট দেখতে চাও তো চ্যানেলে গিয়ে দেখে নিও। এটা হচ্ছে এক সাজেস্টিভ প্রশ্ন সব কিছুই 24-25-এর। তো বাংলার সাজেশান, চলো আর বেশি দেরি করব না। ক্লাস 10-এর বাংলার কী প্রশ্নপত্র এবার পরীক্ষায় আসতে চলেছে সেগুলো আমরা এক ঝলক দেখে নিই। এগুলো হলো এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলো পরীক্ষায় আসবে। একদম পরীক্ষার মতো প্রশ্ন কাঠামো করা হয়েছে, এবং এগুলো হচ্ছে এসএকিউ প্রশ্ন। সেখান থেকে বড় হচ্ছে এখানে 3 নম্বরের প্রশ্ন রয়েছে, এবং তারপর চলে আসছে এখানে 3 নম্বরের প্রশ্ন কয়েকটা তোমাদের লিখতে হবে পরীক্ষায়, এবং এগুলো হচ্ছে বড় প্রশ্ন 5 নম্বরের। চলো আজকে এই প্রশ্নগুলো আমরা ভালো করে দেখে নেব এবং তার সঙ্গে জেনে নেব। প্রথম প্রশ্নতে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি চ্যানেল নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, যাতে করে আগামী সাজেস্টিভ ভিডিওগুলো খুব সহজে নোটিফিকেশন সমেত তোমরা পেয়ে যাও। তো চলো বেশি দেরি না করে শুরু করো। প্রথম প্রশ্ন হচ্ছে, হরিদার জীবন জুড়ে ছিল কিসে? ভয়ানক আপত্তি, নাটকীয় বৈচিত্র্য, বিচিত্র ছদ্মবেশ, না করুণ আবেদন? তো এখানে সঠিক উত্তর হলো নাটকীয় বৈচিত্র্য। সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি? এখানে উত্তর হলো দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পদধূলি। গহন কাননে ড্যাশ বিধিলে সাধে করি পথ। এটা উত্তর হবে ব্রততী। নেক্সট হচ্ছে, হাসিবে মেঘবাহন। এখানে মেঘবাহন কে? এখানে মেঘবাহন বলতে বোঝানো হয়েছে কাকে? ব্রহ্মা, না বিষ্ণু, না মহেশ্বর, না ইন্দ্র? সঠিক উত্তর দেখতে পাচ্ছ অন স্ক্রিন, উত্তর হবে ইন্দ্র। গিরিশ মহাপাত্রের বয়স কত ছিল? এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই। প্রথম অপশান হচ্ছে 55-52 বছর, না 20-25 বছর, না 30-32 বছর, না 60-70 বছর? তো এখানে সঠিক উত্তর হবে 30-32 বছর। ব্যাকরণগতভাবে সমাসের শব্দের অর্থ কী? তোমরা জানো সমাস, ব্যাকরণ পড়েছো। যদি তোমরা সমাস সম্পর্কে কোনো আইডিয়া যদি না থেকে থাকে বা হয়তো বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের চ্যানেলে চলে গেলেই তোমরা সমাসের ডিটেলস পেয়ে যাবে। একদম ব্যাখ্যা সমেত বুঝিয়ে দেওয়া হয়েছে সমাস, পিডিএফ সহ, পিডিএফও দেওয়া হয়েছে। তো এখানে উত্তর সমাস শব্দের অর্থ হলো অবশ্যই সংক্ষিপ্তকরণ। নেক্সট দেখো আছে যে, কর্মধারায় সমাসের প্রাধান্য থাকে কোন পদের? পূর্বপদের অর্থের, না পরপদের অর্থের, না উভয় পদের অর্থের, না সমস্ত পদ? তো এখানে উত্তর হবে পরপদের অর্থের, অর্থাৎ কর্মধারায় সমাসের প্রাধান্য থাকে পরপদের অর্থের। নেক্সট প্রশ্নতে আমরা চলে যাব যে এগুলো হলো 1 নম্বর প্রশ্ন, শর্ট প্রশ্ন। দেখে নাও, এই প্রশ্নগুলো কিন্তু খুবই সাজেস্টিভ, পরীক্ষায় কিন্তু তোমাদের আসবেই। দেখে নাও যে, চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবুর চমকে ওঠার কারণ কি? এটা কিন্তু খুবই 5 স্টার প্রশ্ন। যে সন্ধ্যাবেলায় অল্প আলোতে অচেনা ছদ্মবেশীকে হরিদাকে দেখে জগদীশবাবু চমকে উঠেছিলেন। তা নেক্সট প্রশ্নতে চলে যাব যে, তাছাড়া এত বড় বন্ধু বলতে এখানে কার কথা বলা হয়েছে? তো এখানে বন্ধু বলতে কার কথা বলা হয়েছে? না, এটা পথের দাবি থেকে নেওয়া হয়েছে প্রশ্নটা। যে পথের দাবি পাঠ্যাংশে বন্ধু বলতে অপূর্বের ঘরের ওপরের তলার বসবাসকারিনীর খ্রিশ্চান মহিলার কথা বলা হয়েছে। তিনি অপূর্বর টাকা পয়সা ছাড়া বাকি জিনিস চোরের হাত থেকে রক্ষা করেছিলেন। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকেই চাহিয়াছিল। মুগ্ধ অপূর্ব কোন দিকে চেয়েছিল? তো এখানে উত্তর হবে যে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশে অনুসারে অপূর্ব মুগ্ধ হয়ে গিরিশ মহাপাত্রের অদ্ভুত দুটি চোখের দিকে তাকিয়েছিল। নেক্সট হচ্ছে, এ কলঙ্ক পিতা। ইন্দ্রজিৎ পিতাকে এখানে কোন কলঙ্কের কথা বললেন? তো এখানে লাইন দেখে বুঝতে পেরেছে যে এটা অভিষেক থেকে নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্তের। তো এখানে মাইকেল মধুসূদন দত্তের যদি অভিষেক যদি বোঝার ব্যাপার থাকে, তবে এটাও চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো পুত্র মেঘনাদের বর্তমানে পিতা রাবণ যুদ্ধ করতে যাবেন, এটা মেঘনাদের কাছে কলঙ্কের মতো মনে হয়েছে। নেক্সট হচ্ছে, প্রলয়োল্লাস কবিতায় সিন্ধুপাড়ের সিংহদ্বারে কে আগল ভাঙল? তো এটার উত্তর হবে যে, কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতা অনুসারে সিন্ধুপাড়ের সিংহদ্বারের স্বাধীনতাকামী ভারতীয়রা যারা বিপ্লবী সত্তা আগল বা শৃঙ্খল ভেঙেছে তাদের কথা এখানে বলা হয়েছে, তারাই এই আগল ভাঙল। নেক্সট হচ্ছে, এবার মহানিশার শেষে, এখানে মহানিশা বলতে মানে শেষে কি ঘটবে? মহানিশার শেষে কি ঘটবে? নিশা শব্দের অর্থ যেন রাত্রি। তো কবি বিশ্বাস করেন যে মহানিশার শেষে উষাকালে সূর্যোদয় হবে বা
এর অর্থ হলো ভারত পরাধীনতার কলিমা ঘুচিয়ে স্বাধীন হবে, অর্থাৎ পরাধীনতা থেকে, অন্ধকার থেকে বেরিয়ে এসে স্বাধীনতার আলোতে পরিপূর্ণ হবে। নেক্সট হচ্ছে কাজল কালো, এই সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এরকম পরীক্ষায় একটা দিবেই তোমাদের। তো কাজল কালো, এখানে হচ্ছে কাজলের ন্যায় কালো, এখানে এটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস, কর্মধারায় সমাস। নেক্সট প্রশ্ন হচ্ছে অলপ সমাস কি বা কাকে বলে? তো সমাসবদ্ধ পদ গঠনের পর যে সমস্ত সমাসে পূর্বপদের বিভক্তি চিহ্নের কোনো লোপ ঘটে না তাকে অলপ বা অলুক সমাস বলা হয়, যেমন ঘরে ও বাইরে, ঘরে বাইরে। নেক্সট হচ্ছে এবার 3 নম্বরের প্রশ্ন, পরীক্ষা এরকম দেবে, যে কোনো দুটো উত্তর করো। তো প্রশ্নটা দেখে রাখো এবং পারলে খাতায় উত্তর লিখে নিতে পারো। যে ঘুচাবো ও এ অপবাদ, এটা ও হবে না, এটা এই হবে। ঘুচাবো এ অপবাদ বিধির উপকূলে বক্তার মতে অপবাদটি কী ছিল? কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের অন্তর্গত অভিষেক কবিতা থেকে নেওয়া উদ্ধৃতিটির বক্তা হলেন ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ রামচন্দ্রকে যুদ্ধে 2বার পরাজিত ও নিহত করেন। এদিকে ইন্দ্রজিৎ ছদ্মবেশী ধাত্রীমাতার কাছে জানতে পারেন রামচন্দ্র মরে গিয়েও বেঁচে আছেন। শুধু তাই নয়, রামচন্দ্র প্রাণ ফিরে পেয়ে বীরবাহু সহ লঙ্কার বীর সৈন্যদের নিহত করেছেন। এই ঘটনাটি বীর ইন্দ্রজিতের কাছে অপবাদ বলে মনে হয়েছে। নেক্সট প্রশ্ন আছে যে আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে এ কথা বলা হয়েছে, এ কথা বলার কারণ কি? তো উত্তর হলো, এই কথাটি বিরাগী রূপী হরিদা জগদীশবাবুকে বলেছেন। ছদ্মবেশী হরিদা যখন জগদীশবাবুর বাড়ি যান, সেই সময় জগদীশবাবু তার বারান্দার চেয়ারের উপর বসেছিলেন। বিরাগী রূপী হরিদাকে দেখে তিনি দাঁড়িয়ে পড়েন বটে, কিন্তু বারান্দা থেকে নেমে আসেন না। সাধারণত বাড়িতে কোনো অতিথির আগমন হলে তার কাছে গিয়ে আপ্যায়ন করাই সামাজিক রীতি। এমনকি বলা হয় যে প্রকৃত ভক্তের ডাকে ভগবানও সাড়া দিয়ে ভক্তের কাছে পৃথিবীতে নেমে আসেন। কিন্তু জগদীশবাবু একজন ধনী এবং গণ্যমান্য ব্যক্তি ছিলেন, তাই সম্ভবত একজন গরিব সন্ন্যাসীকে দেখে নিজেও অহংকারের কারণে সঠিকভাবে আপ্যায়ন করেননি। বিরাগীরূপী হরিদা জগদীশবাবুর অহংকার ভাঙার জন্য এই কথাটি বলেছেন। কথাটি হলো, আপনি কি ভগবানের চেয়েও বড়, এই কথাটি বলেছেন। তোমরা পারলে খাতায় লিখে নাও, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও এবং লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো নেক্সটে যাব, যে বাবুটির স্বাস্থ্য গেছে। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে। বাবুটিকে তার শখের পরিচয় দাও, এটাও 3 নম্বরের প্রশ্ন। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি আলোচ্য অংশে নিমাইবাবুর কথায় বাবুটি হলো এখানে ছদ্মবেশী গিরিশ মহাপাত্র। গিরিশ মহাপাত্রের মাথার বাহারি ছাট, চুলের সুগন্ধি তেল, পরনে রামধনু রঙের জাপানি সিল্কের পাঞ্জাবি ও বিলিতি মখমলে পাড়ে সূক্ষ্ম কালো শাড়ি, পকেটে বাঘ আঁকা রুমাল, পায়ে হাঁটু পর্যন্ত লাল ফিতে দিয়ে বাঁধা সবুজ মোজা ও বার্নিশ করা পামসু, হাতে হরিণের সিংয়ের হাতল দেওয়া বেতের ছড়ি। এই হলো উত্তর। এইভাবে যদি তোমরা উত্তর লেখো তাহলে কিন্তু নাম্বার বেশি পাবে। নেক্সট আছে দেখো, যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, বক্তাকে এবং তার এমন আবেদনের কারণ কি? তো এখানে বুঝতে পেরেছো যে এটা সিরাজউদ্দৌলা নাটক থেকে নেওয়া হয়েছে। তো উত্তর যেভাবে তোমরা লিখবে সেটা হলো, বিশিষ্ট নাট্যকার সতীশচন্দ্র সেনগুপ্ত সিরাজউদ্দৌলার নাট্যাংশে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা সিপাহসালার মির্জাফর ও তার অনুগামীদের উদ্দেশ্য করে কথা বলেছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ তাদের ক্ষমতা বৃদ্ধি করে চলেছিল। কলকাতা ও কাশিমবাজারে তাদের দুর্গ নির্মাণ অব্যাহত। এরই মধ্যে সিরাজের বিরুদ্ধে স্বয়ং মির্জাফর ও ঘসেটি বেগম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। বিচক্ষণ সিরাজ বুঝেছেন এই পরিস্থিতিতে তার ধৈর্য হারালে চলবে না, নিজেকে সংযত রেখে মনোমালিন্য মিটিয়ে নিতে হবে। তাই মির্জাফর ও তার অনুগামীদের যাবতীয় অভিযোগ নিজে মাথায় পেতে নিয়ে তিনি সৌহার্দ্য স্থাপনে প্রয়াসী হয়েছেন। নিজের অপরাধ স্বীকার করে নিয়ে মির্জাফরকে বাংলার ঘোর দুর্দিনের সঙ্গত্যাগ না করার আবেদন জানিয়েছেন। নেক্সট প্রশ্নতে চলে যাব, যে আমার নবাবকে নিমক বৃথায় খায় না, একথা তাদের মনে রাখা উচিত। নিমক খাওয়ার তাৎপর্য কী? তো সতীশচন্দ্র সেনগুপ্ত রচিত সিরাজউদ্দৌলা নাটকে আলোচ্য বক্তাটি হলেন নবাব সিরাজউদ্দৌলার সভাসদ মীর মদন। উদ্ধৃতাংশে তিনি নিমক খাওয়া বলতে সিরাজউদ্দৌলার প্রতি অন্তরের ভালোবাসা বা কৃতজ্ঞতাকে বোঝাতে চেয়েছেন। যেহেতু তিনি সিরাজের বেতনভুক্ত কর্মচারী, তাই তাঁর প্রতি আনুগত্য প্রদর্শনই মীর মদনের মতে যথাযথ কাজ। মীর মদন সৎ এবং চরিত্রবান সৈনিক।
রাজদরবারের সংখ্যাগরিষ্ঠের দুর্নীতি তাকে স্পর্শ করতে পারে না। তিনি অত্যন্ত নম্র, ভদ্র ও পরিশীলিত হওয়া সত্ত্বেও স্থান বিশেষ কাঠিন্য প্রদর্শন করতেও পিছপা হন না। মীর নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন, তাই নবাবের অন্যান্য সভাসদদের নবাবের প্রতি দুর্ব্যবহার ও স্পর্ধা লক্ষ্য করে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে রুখে দাঁড়ান। কৃতজ্ঞতা, ভালোবাসা, আনুগত্য মীর চরিত্রে এনে দিয়েছে নম্রতা, ভদ্রতা, দৃঢ়তা এবং বিশ্বস্ততাবোধ। এইগুলো ছিল এতক্ষণ 3 নম্বর প্রশ্ন। এবার আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নে। তো 5 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন, সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যে প্রলয় উল্লাস কবিতায় ভয়ঙ্কর আর সুন্দরের সহাবস্থান কিভাবে উপস্থাপন করেছেন কবি। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, উত্তর দিয়ে দেওয়া হয়েছে। এই উত্তরগুলো কিন্তু তোমরা কোথাও পাবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব খাতায় নোট ডাউন করে নেবে। আর বলে রাখি, যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এইরকম আরও ইম্পর্ট্যান্ট সাজেস্টিভ ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে পরীক্ষার আগে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর একবার লাইক করে দাও। নেক্সট দেখো আছে যে প্রলয় উল্লাস কবিতায় ভয়ঙ্কর আর সুন্দরের সহাবস্থান কিভাবে উপস্থাপন করেছেন কবি। তো কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস কবিতায় যেমন একদিকে ধ্বংস বা প্রলয়ের চিত্র আঁকা হয়েছে, অন্যদিকে এক গভীর আশার বাণী ধ্বনিত হয়েছে। একদিকে কালবৈশাখী ঝড়ের দাপটের চিত্র, অন্যদিকে আবার আসন্ন প্রলয়ের পরে নতুন দিনের প্রতীক্ষার অবসান। সব মিলিয়ে বিনাশ ও সৃষ্টির চমৎকার মেলবন্ধনে নজরুলের প্রলয় উল্লাস কবিতা। কবি উল্লাসিত আবেগে বলে ওঠেন, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, অথবা ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন। এই মহাপ্রলয়ের শেষে যে নতুন দিনের উদয় অবশ্যই হবে সে সম্পর্কে কবি নিশ্চিত। আশা ও ভীতির দোলাচলে প্রলয় উল্লাস কবিতাটি একটি ছন্দময় আবেগগীতি। তোমরা যদি প্রলয় উল্লাস কবিতার কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, অথবা যদি আরও ডিটেলসে দেখার প্রয়োজন থাকে, যে ব্যাখ্যা সমেত কবিতাটা জানবো, তবে কিন্তু চ্যানেলে গিয়ে তোমরা ভিডিও দেখে নিতে পারো, অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখো চলে আসবো যে বহুরূপী গল্পে হরিদা বহুরূপী হিসেবে কতখানি সফল ছিলেন তার ছদ্মবেশ বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে যে এখানে উত্তর তাহলে দেখে নিই যে বাধা ধরা জীবন পছন্দ নয় বলে কিন্তু হরিদা বহুরূপীর জীবনকে বেছে নিয়েছিলেন। ভালো করে শুনলে কিন্তু তোমাদের মনে থেকে যাবে। তার চরিত্রের সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য ছিল, এই বৈচিত্র্যই হলো তার পেশা। এই বৈচিত্র্যকে কাজে লাগিয়ে হরিদা এই শহরে জীবনের মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনার সৃষ্টি করতেন। তিনি একদিন দুপুরে চকের বাস স্ট্যান্ডে পাগলের ছদ্মবেশে আতঙ্কের হল্লা তুলেছিলেন। তার মুখ থেকে লালা ঝরে পড়ছিল, দু চোখ কটকটে লাল, কোমরে জড়ানো ছেঁড়া কম্বল, গলায় টিনের কৌটোর মালা, হাতে একটা থান ইট তুলে সে যাত্রীর দিকে মাঝে মাঝে তেড়ে যাচ্ছিলেন। পরে বাস ড্রাইভার কাশীনাথের ধমকে অবশ্য পাগলের স্বরূপ সকলের কাছে পরিষ্কার হয়েছিল। আর এক কর্মব্যস্ত সন্ধ্যার উজ্জ্বল আলোকে রূপসী বাইজির ছদ্মবেশে হরিদা তো সকলকেই অবাক করে দিয়েছিলেন। সেদিনই হরিদার সবচেয়ে বেশি উপার্জন হয়েছিল বাইজির সাজে। শুধু এখানে শেষ নয়, দয়ালবাবুর লিচু বাগানে নকল পুলিশের বেশে মাস্টারমশাইয়ের কাছ থেকে ঘুষ আদায়ের পরে তার প্রশংসা ছিল হরিদার জীবনে এক বড় প্রাপ্তি। হরিদার নাটকীয়তায় চরম নিদর্শন মেলে জগদীশবাবুর বাড়িতে। সেখানে বিরাগীর ছদ্মবেশে তিনি সকলকে অবাক করেছিলেন। জগদীশবাবুর মনে হয়েছিল যে চন্দ্রালোকিত এই রাতে বিরাগী যেন জগতের সীমার ওপার থেকে হেঁটে এসেছেন। এমনকি অনাদি ভবতোষরাও বিরাগী রূপী হরিদার বেশভূষা ও কথাবার্তায় তাকে চিনতে ভুল করেছিলেন। জগদীশবাবুর দেওয়া টাকা প্রত্যাখ্যান করে বহুরূপী হরিদা বিরাগীর রূপকে দেন দেবতার পূর্ণতা এবং সর্বত্যাগের প্রতীক ঐশ্বর্য। তাই পাঠ্যগল্পে হরিদা বহুরূপী হিসেবে শুধু সফল নন, অন্যতম একজন শ্রেষ্ঠ চরিত্র। যদি পরীক্ষায় তোমাদের দেয় যে বহুরূপী গল্পে হরিদার চরিত্র আলোচনা করো, 5 নম্বর হোক বা এরকম প্রশ্ন দিলে কিন্তু এখানেই উত্তর করা আছে। তোমরা যদি এই জিনিসগুলোকে যদি ভালো করে একবার রিভাইজ ঝালাই ব্রাশ আপ করে নিতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় কোনোভাবেই তোমরা অসফল হবে না, পারবেই লিখতে। নেক্সট প্রশ্নতে যাব এবার, যে মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, কখন বক্তা এরকম ভেবেছেন, কোন উপন্যাসে অবলম্বনে লেখো। তো দেখো, এগুলো হলো কোনি থেকে প্রশ্ন। কোনি থেকে যে প্রশ্নগুলো আজকে আমাদের দেওয়া হয়েছে আমরা দিয়েছি তোমাদের সাজেস্টিভ হিসেবে, এর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে একটা।
তো উত্তর দেখো যে মতিনন্দীর কোনি উপন্যাসে পাঠে দেখা যায় যে কোনিকে যথাযথ অনুশীলনের মধ্য দিয়েই চ্যাম্পিয়ন হিসেবে তৈরি করা ক্ষিতিশের জীবনের চরম লক্ষ্য হয়ে উঠেছিল। প্রশিক্ষক হিসেবে তিনি কোনিকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে চেয়েছিলেন। তাই তিনি কোনিকে সব রকম প্রশিক্ষণ দিয়ে তার সকল ত্রুটি দূর করতে চেয়েছিলেন। তাকে ইস্পাত হিসেবে গড়ে তোলার জন্য ক্ষিতিশ কোনিকে বারবার আঘাত করেছেন। কখনো অতিরিক্ত সময়ে প্র্যাকটিস করতে তাকে বাধ্য করা, প্রয়োজনে ভয় দেখানো বা টিফিনের লোভ দেখানো, এই সব কিছুর মধ্য দিয়েই তিনি কোনির সক্ষমতা বৃদ্ধি করতে চান। কাতর আবেদন সত্ত্বেও ক্ষিতিশ প্রশিক্ষণের ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেননি। তিনি ভেবেছিলেন কষ্ট সহ্য করতে করতে কষ্টকেই যাতে কোনি তুচ্ছ জ্ঞান করে জয়কে বরণ করতে পারে, সেই জন্য ক্ষিতিশ তাকে দিয়ে অসম্ভব পরিশ্রম করাতেন। কোনি যাতে কষ্টকে সহ্য করে চরম সাধনার মধ্য দিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে, সেজন্য ক্ষিতিশ উদ্ধৃত উক্তিটি করেন। নেক্সট প্রশ্ন আছে যে খিদ্দা এবার আমি কি খাবো। বক্তা এখানে কে, উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন। তো এই প্রশ্নতে যাওয়ার আগে আরেকবার বলে রাখি, তোমরা যদি এতক্ষণ সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা বুঝতে পারছো না এত সাজেস্টিভ একটি ভিডিও আসতে চলেছে তোমাদের সামনে, যেটা পরীক্ষার আগে এক চমৎকার দিবে তোমাদের, চমৎকার বিষয়। কারণ শুধু বাংলা নয়, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সমস্ত বিষয়ের উপর সাজেস্টিভ ভিডিও আসতে চলেছে এইরকম। তো আশা করি অনেকে সাবস্ক্রাইব করে দিয়েছো, যারা দেখছো। যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা এখনও করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো এবার নেক্সট প্রশ্নটা দেখো, আমরা উত্তর এবার জানব। মতিনন্দী রচিত কোনি উপন্যাসে উক্ত ব্যক্তি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলো কোনি। অ্যাপোলো ক্লাবে সাঁতার প্র্যাকটিসের না আসায় খোঁজ নিতে গিয়ে ক্ষিতিশ জানতে পারেন যে সেদিন রাতে কোনির দাদা মারা গেছে। দাদার মৃত্যুতে কোনি শোকবিহ্বল, দিশেহারা হয়ে যান। ক্ষিতিশের কাছে কোনি তার ভবিষ্যতের প্রতি ইঙ্গিত দিতেই উপরোক্ত উক্তিটি করেছেন। কোনির পরিবারের দারিদ্র্যের যাতে তার স্বপ্ন ব্যর্থ না হয় তার জন্য ক্ষিতিশ অসহায় কোনির সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। তাকে নিজের টেলারিংয়ের দোকানে মাসিক 40 টাকা বেতন কাজে দায়িত্ব দিয়েছেন এবং ক্ষিতিশের বাড়িতেই তার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। নিজের আর্থিক অনটনের মধ্যেও ক্ষিতিশ কোনির জন্য এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কোনির স্বপ্নে মৃত দাদার কাছে চিড়িয়াখানা যাওয়ার জেদ করলে ক্ষিতিশ তাকে সেখানে বেড়াতে নিয়ে গিয়েছেন। কোনির শারীরিক পুষ্টি বৃদ্ধি ও উৎসাহের জন্য উপযুক্ত খাদ্যগুণ সমৃদ্ধ খাদ্যের ব্যবস্থা ক্ষিতিশ করেছেন। প্রতিদিন তিনি কোনির জন্য 2টো ডিম, 2টো কলা ও 2টো টোস্ট বরাদ্দ করেছেন। একজন দক্ষ সাঁতারু হিসেবে কোনিকে গড়ে তোলার প্রাণ প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন ক্ষিতিশ, এটাই হচ্ছে অনেক। তো যাই হোক, এবার দেখো আমাদের এখানে 2টো রচনা তোমাদের সাজেস্টিভ হিসেবে দিয়ে রাখি, কাউকে কিন্তু বলবে না, এটা খুবই সিক্রেট রচনা। তো এই 2টো রচনার মধ্যে কিন্তু পরীক্ষায় 2টোই আসতে পারে অথবা কিন্তু একটি আসবেই। তো প্রথম রচনা হচ্ছে মোবাইলের অত্যাধিক ব্যবহারে বিপন্ন ছাত্র সমাজের উপরে একটা প্রতিবেদন লেখো, আর দ্বিতীয় রচনা হচ্ছে মানুষের সচেতনতার অভাবে শহর আজ প্লাস্টিকে ভরে উঠেছে, এই বিষয়ের একটা প্রতিবেদন লেখো। এই 2টি প্রতিবেদন থেকে কিন্তু একটি প্রতিবেদন তোমাদের পরীক্ষাতে আসবেই। তো অবশ্যই এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমাদের যদি হোমওয়ার্ক কমপ্লিট হয়ে যায় কমেন্টে ওকে জানিয়ে দেবে, কেমন? তো চলো আজকের ভিডিও এত দূরই থাক, এখানে শেষ করি। তোমাদের বলে রাখি, যদি এখনও কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে এবং এগুলো সব খাতায় নোট ডাউন করে নেবে, কারণ পরীক্ষার আর বেশি দিন নেই। এগুলো ভালো করে দেখতে হবে, রিভিশন করতে হবে। আমি যেভাবে বললাম যদি শুনে রাখো তাহলে কিন্তু মনে মুখস্থ একদম মেমোরাইজ হয়ে যাবে, তোমাদের মেমোরিতে থেকে যাবে। তো যাই হোক, এত দূরই আজকের ভিডিও ছিল, আবার অন্য সাজেস্টিভ ভিডিও আনা হবে। তো তোমাদের বলে রাখি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও বেশি বেশি করে, এবং একটা লাইক করতে কিন্তু ভুলবে না। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, যেটা বলা হয়নি, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে যেখানে নানান আপডেটেড ইনফরমেশান দিয়ে দেওয়া হয়, টেক্সচুয়াল ইনফরমেশান, সাজেস্টিভ ইনফরমেশান আমরা দিয়ে থাকি, পিডিএফ থেকে শুরু করে বই থেকে শুরু করে। তো তোমরা অবশ্যই সে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিও। যদি বলো যে দাদা লিঙ্ক কোথায় পাবো বা স্যার লিঙ্ক কোথায় পাবো, তো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, বা আমাদের চ্যানেলে গেলেও যে কোনো ভিডিওতে লিঙ্ক পেয়ে যাবে। তো যাই হোক, আবার অন্য ভিডিওতে কথা হবে। টাটা, বাই বাই।